আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল আহ, যারা প্রিলিমিনারি পরীক্ষা দিবেন এনাদের জন্য আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে তামাদি আইনের প্রথম ক্লাস সম্পূর্ণ করেছি। যারা ক্লাসটি দেখেন নাই তারা ক্লাসটি দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের উপকার হবে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, শেয়ার করছেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্টস করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রিতে যেন একটা ভালো প্রিপারেশন হয় সে ব্যবস্থাই করবো ইনশাল্লাহ। দেখেন, আজকে আমরা আলোচনা করব কন্ডোনেশন অফ ডিলে। কন্ডোনেশন অফ ডিলে কি? অর্থাৎ কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। অর্থাৎ তামাদি আইন 1908-এর 5 ধারায় তামাদির বিলম্ব মওকুফের অর্থাৎ কন্ডোনেশন অফ ডিলে আবেদন করতে হয়। সাধারণ নিয়ম হলো কোনো আপিল রিভিশন আইনে অর্থাৎ তামাদি আইনের প্রথম শিডিউলে উল্লেখিত সময়ের মধ্যে মামলা দায়ের করতে হয়। আপিল রিভিশন আবেদন ইত্যাদি নির্ধারিত সময়ে দাখিল করতে না পারলে আদালত 3 ধারার বিধান অনুযায়ী উক্ত দরখাস্ত খারিজ করে দিতে পারে এবং বিলম্বে আপিল রিভিশন বা কোনো আবেদন করার কারণে যে উক্ত আপিল বা রিভিশন বা আবেদনটি খারিজ না করা হয় সেজন্য উক্ত আবেদনের সাথে 5 ধারার বিলম্ব মওকুফের আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন অফ ডিলে বা সময় বৃদ্ধির আবেদন করতে হবে। আপিলকারী বা দরখাস্তকারী যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে যে নির্ধারিত সময়ের মধ্যে আপিল দায়ের বা দরখাস্তটি দাখিল না করার যথেষ্ট কারণ বা সাপোসিয়েন্ট ছিল, তাহলে আদালত বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করতে পারে। তাহলে আমরা কি দেখতেছি? আপনার 3 ধারাতে বলতেছে নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি আহ, মামলাটা দায়ের না করেন, উম, তাহলে কি হবে? বা আপিলটা দায়ের না করেন তাহলে কি হবে? মামলাটা খারিজ হয়ে যাবে যদি সেটা বিবাদী পক্ষ আপত্তি নাও তোলে। তো এই ক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে 5 ধারাতে বলতেছে যে না, আপনারা বিলম্ব মওকুফের আবেদন করতে পারবেন। তাহলে কি 3 এবং 5-এর মধ্যে কি কন্ট্রা ইন্ডিকেট হয়ে গেল না? এক জায়গায় বলছে এক কথা, আরেক জায়গায় আরেক কথা না। এখানে আমরা 4 থেকে 25 ধারা পর্যন্ত যে বিধিবিধানগুলো আসবে সেগুলোকে প্রাধান্য দেওয়া হবে। আর 3 ধারার বিষয়টা ওইভাবে আসবে না, ঠিক আছে? যদি অন্য এই 4 থেকে 25 ধারার মধ্যে যদি আপনার কোনো একটা প্রতিকার চলে আসে তাহলে ওইটাই গুরুত্ব দেওয়া হবে। এখানে কোনো কন্ট্রা ইন্ডিকেট করবে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে যে সকল ক্ষেত্রে মানে যে সকল বিচারিক কার্যক্রমে আপনার কি করা যায়, আহ বিলম্ব, যে সকল বিচারিক কার্যক্রমে 5 ধারার বিধানটা প্রযোজ্য, আমরা সেটাই দেখবো যে আমাদের এনে 5 ধারা নিম্নলিখিত 5টি ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ নিম্নলিখিত ক্ষেত্রে বিলম্ব মওকুফের আবেদন করা যায় বা সময় বৃদ্ধির আবেদন করা যায়। আপনি সব ক্ষেত্রে বিলম্ব মওকুফের আবেদন করতে পারবেন না। আপনি পারবেন আপিল, পারবেন আপিল করার অনুমতি দরখাস্তে পারবেন, রায় রিভিউর আবেদন করতে পারবেন, রিভিশনের আবেদন করতে পারবেন, অন্য কোনো আবেদনের ক্ষেত্রে যেখানে 5 ধারা প্রযোজ্য করা যায় সেটি পারা যাবে। ঠিক আছে? তো এটা হলো বিষয়। এটা মনে রাখার জন্য আমরা আমাদের প্রাইভেট ক্লাসে আমরা আপনাদেরকে টিপস দেব, টেকনিক দেব ইনশাল্লাহ। আমাদের যারা গ্রুপে আছেন তারা জানতে পারবেন বিষয়টি। এর পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি যে ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য না। 5 ধারা প্রযোজ্য হবে না লিমিটেশন অ্যাক্ট 1908-এ 5 ধারা সুটে বা মূল মামলা, যেমন সত্য ঘোষণা, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, স্থায়ী নিষেধাজ্ঞা ইত্যাদি দায়ের করার মেয়াদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। অর্থাৎ মূল মামলা বা সুট দায়ের করার জন্য নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেলে উক্ত সময় মওকুফ করার জন্য 5 ধারার আবেদন গ্রহণযোগ্য না। অর্থাৎ বিলম্বের যথেষ্ট কারণ, সাপোসিয়েন্ট কজ ফর ডিলে। বিভিন্ন মামলায় 5 ধারার আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো বিলম্বের যথেষ্ট কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলা দায়েরের পর
আইনি পরিবর্তন, পক্ষগণের অসুস্থতা, পক্ষগণের কারাবাস, দারিদ্রতা, অর্থের অভাব, যে ক্ষেত্রে পক্ষ সরকারি কর্মকর্তা অশিক্ষিত বা অজ্ঞতা, সাধারণ অবহেলা, আইনজীবীর প্রকৃত ভুল ইত্যাদি। তো আমরা এই রিজন গুলোতে কি করা যাবে, আপনার বিলম্ব মওকুফের আবেদন করা যাবে। দেখেন, 5 ধারা, তামাদি মওকুফের জন্য আবেদন মঞ্জুর করা আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা। এটা এটা বাধ্যতামূলক নয়, এটা ডিসক্রিশনারি পাওয়ার। অর্থাৎ 5 ধারা তামাদির মওকুফ আহ, করতে আদালত বাধ্য না। ঠিক আছে। 5 ধারা বিলম্ব মওকুফের ক্ষেত্রে আবেদনকারীকে বিলম্বের যথেষ্ট কারণ, অর্থাৎ সাফিসিয়েন্ট কজ ফর ডিলে প্রমাণ করতে হবে। বিশেষ আইনে উল্লেখিত তামাদের মেয়াদ বৃদ্ধির জন্য 5 ধারার বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ বিশেষ আইনে উল্লেখিত আমাদের মেয়াদ আপিল, রিভিশন আবেদন দাখিল না করতে পারলে উক্ত বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করার ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য হবে না। যেমন বিশেষ ক্ষমতা আইন 1974, অর্থ ঋণ আদালত আইন 2003, এক্ষেত্রে কি হবে না, আমাদের বিলম্ব মওকুফ করতে পারবো না। বিশেষ আইন বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো নর্মাল আইনগুলোর ক্ষেত্রে শুধু আপনার কি হবে, তামাদি আইনটা প্রযোজ্য হবে। আমরা উদাহরণ দেখেন, 1908 সালে দেওয়ানি কার্যবিধির অধীন ডিক্রি বা আদেশের তারিখ হতে 30 দিনের মধ্যে জেলা জজের নিকট কি করা যায়, আপিল দায়ের করা যায়। কিন্তু যথেষ্ট কারণে উক্ত 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে না পারলে পরবর্তীতে বিলম্ব মওকুফের আবেদন আপিল দায়ের করতে হবে। যদি বিলম্ব মওকুফের যথেষ্ট কারণ থাকে এবং বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা থাকলে আদালত উক্ত বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করে আপিল গ্রহণ করতে পারে। কিন্তু মূল মামলা, যেখানে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারার অধীন দখল পুনরুদ্ধারের জন্য বেদখল হওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হয়। এই ক্ষেত্রে বেদখলকৃত ব্যক্তি 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে না পারলে মামলাটি 3 ধারা অনুযায়ী আদালত খারিজ করে দিবে। বাদী 5 ধারার অধীন বিলম্ব মওকুফের জন্য আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে মামলা খারিজ করে দিতে বাধ্য। কারণ মূল মামলার ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন, কোন ক্ষেত্রে প্রযোজ্য আর কোন ক্ষেত্রে প্রযোজ্য না। তারপরও আপনারা যতটুকু বুঝছেন, না হয় আমরা ক্লাসে বাকি কথাগুলো বলবো। ডিলিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারায় বর্ণিত আমাদের মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? তাহলে মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বুঝাই যাচ্ছে। এরপরে দেখেন, লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারা প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে? শুটের ক্ষেত্রে। ইংলিশে বলছি, কথা একই। এখানে শুট বা মূল মামলা অর্থ হলো যে মামলা সাধারণত আরজি দাখিলের মাধ্যমে দায়ের করা হয়, তাকে শুট বা মূল মামলা 5 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না। এরপরে দেখেন, কোন মামলার ক্ষেত্রে তা আমাদের মওকুফ হবে না। আবার একই কথাবার্তা, সত্য ঘোষণা। এটা একটা মূল মামলা, সত্য ঘোষণা হলো একটা মূল মামলা, এই ক্ষেত্রে তা আমাদের মওকুফ হবে না। আমরা পরবর্তী দেখি, তামাদি আইনের কত ধারায় বিলম্ব মওকুফ বা কন্ডোনেশন অফ ডিলে আবেদন করা যায়? তাইলে আমরা দেখবো 5 ধারাতে করা যায়। এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টিন কেসেস বিধানটি তামাদি আইনের কোন ধারাতে আছে? 5 ধারাতে আছে। এক্সটেনশন তো জানেন, সময় বৃদ্ধি করা, এক্সটেনশন করা। তামাদি আইনের 5 ধারার বিলম্ব মওকুফের আবেদন করা যায় কয়টি ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে। ঠিক আছে। নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিলম্ব মওকুফের জন্য আবেদন করা যাবে? আপিলের জন্য যাবে, রিভিশনের জন্য যাবে, রিভিউর জন্য যাবে? তাহলে উপরে সবগুলো উত্তর। এরপর দেখেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে তামাদি আইনে 5 ধারার বিলম্ব মওকুফের আবেদন করা যায়? এখানেও আপিলের ক্ষেত্রে, আপিল করার অনুমতি দরখাস্ত, রিভিশনের ক্ষেত্রে উপরে সবগুলো উত্তর, উপরে সবগুলো। তামাদি আইনে 5 ধারা প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে? ফৌজদারি মূল মামলা কি প্রযোজ্য হয়? প্রযোজ্য হয় না। দেওয়ানি মূল মামলা কি প্রযোজ্য হবে? তো মূল মামলায় তো তামাদি আইনটাই প্রযোজ্য হবে না। তাইলে দেওয়ানি মামলা, মূল মামলা তো 5 ধারাটা প্রযোজ্য হবে না। তাইলে উত্তর হচ্ছে হলো ক এবং খ। আশা করছি বুঝতে পেরেছে।
লিমিটেশন অ্যাক্ট 5 দ্বারা প্রযোজ্য হবে না কোথায়? 5 দ্বারা প্রযোজ্য হবে না আরজি দাখিলের ক্ষেত্রে। তাহলে আরজি দাখিল মানে এটা মূল মামলা, হ্যাঁ। নিম্নলিখিত কোন ক্ষেত্রে 5 দ্বারা বিনিয়োগ আবেদন করা হলে তা তা মঞ্জুর হবে না? মঞ্জুর হবে না। তাহলে কোন ক্ষেত্রে? আপনার হচ্ছে অগ্রগয়ের মামলা, এটা মূল মামলা। বিবাদী পক্ষের যুক্তিসঙ্গত কারণে নির্ধারিত সময়ে আপিল আবেদন দাখিল করতে পারেনি, এক্ষেত্রে আপিল দায়ের করতে হলে আপনি কি করবেন? আপনি বিলম্ব মওকুফের আবেদন সহ আপিল করবেন। ঠিক আছে, আমরা একটু 10 নম্বরটা দেখি। নিশ্চয় আপনি আপনার আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। যে তামাদি আইনের 5 ধারা অনুযায়ী নিম্নলিখিত কোনটি যথেষ্ট কারণ? তাহলে হাইকোর্ট বিভাগের কোনো আদেশ দ্বারা আমাদের মেয়াদ গণনা বা নির্ধারণ করতে বিভ্রান্ত হওয়া, আর আমাদের মেয়াদ না জানা, আইনজীবী নিয়োগ না দেওয়া, উপরে সব এগুলো হবে না। এগুলো যথেষ্ট কারণ নয়। যথেষ্ট কারণ আমরা এটাকে নিতে পারি। তামাদি আইনের 5 ধারা তামাদি মওকুফের জন্য আবেদন মঞ্জুর করা আদালতের জন্য কি? এটা বিবেচনামূলক ক্ষমতা, এটা দিতে হবে এমন কোনো কথা নাই। তামাদি আইনের 5 ধারায় তামাদি মওকুফের জন্য যে সকল বিষয় দরখাস্তকারীকে প্রমাণ করতে হবে সেটা হলো যথেষ্ট কারণ, বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা, সরল বিশ্বাসে বিলম্বের ব্যাখ্যা, উপরে সবগুলো। আমরা পরের 13 নং প্রশ্ন দেখি। তামাদি আইনের 5 ধারা বিলম্ব মওকুফের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিষয়টি বিবেচনায় নেবে? এখানে বিবেচনা নেবে বিলম্বের ব্যক্তি কোনো বিষয় না, বরং বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা। ঠিক আছে, কতদিনের জন্য বিলম্ব তা মূল বিবেচ্য বিষয় নয়, প্রতিদিনের আপনাকে ব্যাখ্যা দিতে হবে। তামাদি আইনের 5 ধারা বিলম্ব মওকুফের ক্ষেত্রে যথেষ্ট কারণ বলতে বুঝাইতেছে যে পক্ষ বিলম্ব মওকুফের আবেদন করেছে। এটা কাকে সাফিসিয়েন্ট কজ ফর ডিলে প্রমাণ করতে হবে? কাকে? যে পক্ষ বিলম্ব মওকুফের আবেদন করেছে। তো আজকে আমরা এতটুকু পর্যন্তই থাকি ইনশাআল্লাহ। এতদূর পর্যন্ত ক্লাসটা করেন, আমরা বাকি কথাবার্তা ইনশাআল্লাহ আমাদের পার্সোনাল ক্লাসে আলোচনা করা হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের একটা বার কাউন্সিল যারা ফ্রিলি দিবেন এনাদের জন্য একটা স্টেট ল একাডেমি ব্যাচ 2 চলমান আছে। রাত 10টা থেকে 11টা, সপ্তাহে 3 দিন। এটা 15 তারিখ পর্যন্ত বিশেষ ছাড় আছে। আর কি ছাড় আছে সেটা জানতে হলে আমাদেরকে ইনবক্স করুন। একদম নগণ্য একটা টাকা নিয়ে আমরা পড়াচ্ছি। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।